সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব। আজকের আলোচ্য টপিক কেস, দ্য কেস, যার বাংলা হলো কারক। অনেকেই এই কেস নিয়ে কেচ খাই যায়। ইংরেজি শেখার ক্ষেত্রে কেচের গুরুত্ব অত্যন্ত বেশি। অর্থাৎ কেচ খেয়ে যায় বলতে বোঝাচ্ছি ভালো বোঝে না, আর না বোঝার কারণে ইংরেজির যে ফান্ডামেন্টাল নলেজ বা জ্ঞান এটি কিন্তু হয় না। অবশ্যই ভালোভাবে ইংরেজি জানার জন্য, পারার জন্য কেস সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। এটি কাদের জন্য প্রযোজ্য? সবার জন্যই যারা ইংরেজি শিখতে চান। একাডেমিক ইংলিশ অর্থাৎ হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেল, প্লাস যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য জরুরি, কারণ কেস সংক্রান্ত কারেকশান আসতে পারে। ব্যাংক পরীক্ষার পিন পয়েন্টিং এরর্স আছে, সেখানে ভুল থাকতে পারে। এছাড়া বিসিএস পরীক্ষার কারেকশান আছে। এছাড়া অন্যান্য যে কোনো জব এক্সামিনেশান অথবা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা ভার্সিটি অ্যাডমিশনের জন্য। অতএব কেস আশা করি আজকের ক্লাসের পরে আপনার অনেক ধারণা ক্লিয়ার হয়ে যাবে, এটি দেখলেই হবে। এরপরও তো বই আছে, বই পড়বেন। তো আসুন আমরা দেখি কেস, যার বাংলা হলো কারক। কেস কি? কেস হলো বাক্যে নাউনের সাথে, নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হয় কারক। ঠিক আছে? আচ্ছা, কেস তিন প্রকার প্রধানত। এখানে সাবজেক্টিভ, এই সাবজেক্টিভ কেজের আরেকটি নাম আছে, সেটি হলো নমিনেটিভ। বইয়ে আপনারা বেশি এটিই পাবেন, নমিনেটিভ কেস, অর্থাৎ যেটি সাবজেক্টের জায়গা বসবে। এরপরে আছে অবজেক্টিভ কেস, অনেকে এটাকে সাবজেক্ট কেস বলে, অবজেক্ট কেসও বলে। তো প্রধানত অবজেক্টিভ এই শব্দটাই বেশি ব্যবহৃত। অবজেক্টিভ অর্থাৎ কর্ম, সাবজেক্টিভ অর্থ কর্তা। এরপরে কি? পজেসিভ বা পসেসিভ, পজেসিভ দ্বারা অধিকারে থাকা বোঝায়। পজেসিভ কেস আবার পজেসিভ কেসের আবার প্রকারভেদ আছে। এই সমস্ত কেসেরই কিন্তু আবার প্রকারভেদ আছে, বিভিন্ন নাম আছে। তবে প্রধানত এই তিন প্রকার কেস। আর বেশি ব্যবহৃত হয় আরেকটি কেস আছে, যেটি ভোকেটিভ। ভোকেটিভ কেস, ভোকেটিভ কেসটি কি? ভোকেটিভ কেস হলো এই নমিনেটিভ কেসেরই এক প্রকার। এই নমিনেটিভ কেসকে আবার অনেকভাবে ভাগ করা যায়, অবজেক্টিভ কেসও ভাগ করা যায়, পজিটিভ কেসও করা যায়। আমাদের প্রাথমিক ক্লাস বা বেসিক কনসেপ্টের জন্য ওটি জরুরি নয়। আমরা বেসিক্যালি জানবো তিনটি কেস, অর্থাৎ সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজেসিভ। আরেকটি কেস নমিনেটিভ কেসের যদিও প্রকার, অনেক বইয়ে ভোকেটিভ কেস নামে আলাদাও দেওয়া আছে। ভোকেটিভ কেস হলো আপনার ব্যবহারের জন্য জরুরি, অনেক সময় লাগে। তো তাহলে আমরা কোন জিনিসটি জানলাম? কেস কিসের সাথে সম্পর্কিত? কেস মূলত নাউন বা প্রোনাউন, এই নাউন বা প্রোনাউনের সাথে যে সম্পর্ক, এই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক, তাকে আমরা বলছি কেস। এখন নাউন বা প্রোনাউন যে সম্পর্ক অথবা যে কোনো বিষয়, আমি একটি কথা বারবার বলেছি, এইটি কিন্তু আপনার মনে রাখতে হবে, সেটি হলো বাক্য। আমরা যা কিছু পড়ছি বাক্যকে কেন্দ্র করে বা সঠিকভাবে বাক্য তৈরি করার জন্য ও বোঝার জন্য। এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন, সহজ হবে। যেমন দেখি, আমরা ইংরেজি বাক্যের সাধারণ গঠনটা কি জানি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা আদার। তাহলে এই ভার্বের আগে যেটি বসেছে সাবজেক্ট, পরে বসেছে অবজেক্ট, তাহলে এই সাবজেক্টের জায়গায় যেটি বসে সেটি সাবজেক্টিভ কেস, অবজেক্টের জায়গায় যেটি বসে অবজেক্টিভ কেস। অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই দুটি কেস দেখা যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা দেখেন আমাদের প্রোনাউন আছে কিছু, যে প্রোনাউনগুলোর কেস জানা খুব জরুরি, কারণ এই সংক্রান্ত ভুল প্রশ্নে থাকতে পারে, আর জানার জন্য তো আছেই। আচ্ছা, দেখি সেই প্রোনাউনের কেসগুলি। আপনারা জানেন হয়তো, বা জানেন আমাদের নাম্বার কয় প্রকার? দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। এখানে আমি লিখেছি সিঙ্গুলার এক বচন, প্লুরাল বহু বচন। একের অধিক হলেই সেটি প্লুরাল,
আর একবচন একটি জিনিস বা একটি আইডিয়া বা যে কোনো একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেটি হলো একবচন। আচ্ছা, পার্সন কয় প্রকার? পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখানে লেখা সিরিয়ালের কারণে সেকেন্ড পার্সনটা পরে দিয়েছি। তাহলে কি দেখছি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমরা গ্রামারের যে বেশিরভাগ আইটেমগুলো শিখবো বেশিরভাগই দেখবো নাউনের সাথে সম্পর্কিত, অর্থাৎ নাউনের বিভিন্ন প্রকার, নাউনেরই কোনো সেকশন। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখি প্রোনাউন। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন প্রোনাউনে কি থাকছে? ফার্স্ট পার্সনে থাকছে আই, উই, অর্থাৎ বক্তা যে বলে সে ফার্স্ট পার্সন, অর্থাৎ আই, উই। আই অর্থ আমি, উই অর্থ আমরা। তাহলে আই সিঙ্গুলার, এটি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, উই ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। দেন আয়ের সাবজেক্টিভ কেস হলো, আই হলো সাবজেক্টিভ কেস, উই সাবজেক্টিভ কেস। তাহলে এদের অবজেক্টিভ কেস কি? আয়ের অবজেক্টিভ কেস মি, উইয়ের অবজেক্টিভ কেস আজ, আয়ের পসেসিভ কেস মাই, মাইন। পসেসিভ কেস আবার এখানে 2 প্রকার দেখেন, সিঙ্গেল পসেসিভ, ডাবল পসেসিভ। অর্থাৎ এরা সিঙ্গেল ওয়ার্ডে একটি ওয়ার্ডকে নির্দেশ করে, আর ডাবল পসেসিভে 2টি ওয়ার্ড আছে এর মধ্যে, যদিও অর্থ এক, কিন্তু এই পসেসিভ কেসের যে মাই এবং মাইন সেম অর্থে বা সেমভাবে ব্যবহৃত হয় না। প্রথমটিকে বলা হয় সিঙ্গেল, যেটি বসে এটিকে বলা হয় পজেসিভ। পসেসিভের অ্যাকচুয়াল উচ্চারণ পজেসিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। আর দ্বিতীয় অংশটিকে বলা হয়, যেটি ডাবল পসেসিভ, সেটিকে বলা হচ্ছে পজেসিভ প্রোনাউন। এটি প্রোনাউনের একটি প্রকার। আচ্ছা, তো আমরা সবগুলো দেখি, এগুলি মুখস্থ রাখতে হবে সবসময়। সাবজেক্টিভ কেসে হি, হি, সি, দে। হি সিঙ্গুলার, যার অর্থ সে, এটি পুরুষ বাচক শব্দ বা পুরুষ লিঙ্গকে বোঝায়। সি, সে স্ত্রীবাচক শব্দ। অর্থাৎ হি এবং সি একই, এটি থার্ড পারসন, নাম্বার হলো সিঙ্গুলার, একজন বোঝাচ্ছে। হি এর অবজেক্টিভ কেস হিম, তাকে, হিজ অর্থ তার, এই হিজের ডাবল পসেসিভও হিজ, অর্থাৎ হি, হিম, হিজ, হিজ। আচ্ছা, সি, সি এর অবজেক্টিভ কেস হার, হার অর্থ তাকে। এটি চলিত ভাষায় আছে। আমি যদি তাকে বিস্তারিত বলি বা সাধু ভাষায় বলি তাহলে বলবো কি? তাহাকে। আচ্ছা, হার, সি, হার, হার, হার মানে তাহার বা তার। হার্স, হার্স অর্থ তাহার, হার্স অর্থ এই যে সমান সমান দিয়েছে, অর্থাৎ তারের সমান সমান এটা, আর এই তাহার আর তাহার একই, এই জন্য এইভাবে দিয়েছি সমান সমান, জাস্ট বোঝানোর জন্য। তাহলে হার্স অর্থ তাহার বা তার। এবার দেখেন থার্ড পার্সনের আরেকটি অংশ দে। দে কিন্তু সিঙ্গুলার নয়, দে প্লুরাল। অতএব দে অর্থ তারা বা তাহারা, দেম অর্থ তাদেরকে বা তাহাদিগকে বা তাহাদেরকে। আর এর প্লুরাল ফর্ম হলো দেয়ার, সিঙ্গেল পসেসিভ, যেটি সরি প্লুরাল নয়, পজিটিভ ফর্ম। দেয়ার অর্থ তাহাদের বা তাদের। আর এই দেয়ারের ডাবল পজিটিভ হলো দেয়ার্স, THEIRS, দেয়ার্স। দেখেন ডাবল পজিটিভে কিন্তু এস থাকছে বেশিরভাগ বা সব ক্ষেত্রেই, শুধু হিজের সাথে এক্সট্রা এস যোগ হয়নি। দেয়ার, দেয়ার্স, এই দেয়ার্স অর্থও কিন্তু তাহাদের বা তাদের। ঠিক আছে। সেকেন্ড পার্সন আমরা জানি, সেকেন্ড পার্সন হলো ইউ। সেকেন্ড পার্সন অর্থ মধ্যম পুরুষ। ইউ, ইউ অর্থ তুমি বা তোমরা। তাহলে ইউ সিঙ্গুলারও হতে পারে, ইউ প্লুরালও হতে পারে। অর্থাৎ ডিপেন্ড করবে, এটি নির্ভর করবে যে শ্রোতা কয়জন আছে। যদি আমি একজনকে উদ্দেশ্য করে বলি তাহলে ইউ সিঙ্গুলার, যদি একের অধিককে উদ্দেশ্য করে বলি তাহলে ইউ হবে প্লুরাল, অর্থাৎ তুমি বা তোমরা। আচ্ছা, এবার ইউ এর একটি বিষয় খেয়াল করুন, ইউ এর সাবজেক্টিভ কেসও যেটি, অবজেক্টিভ কেসও সেটি। ইউ, ইউ অর্থ তুমি বা তোমরা, আবার ইউ অর্থ তোমাকে বা তোমাদেরকে বা তোমাদিগকে। আর ইউ এর পজিটিভ কেস হলো ইয়োর। ইয়োর অর্থ তোমার বা তোমাদের, যখন প্লুরাল হবে তোমাদের, সিঙ্গুলার হলে তোমার। ইয়োরের ডাবল পজিটিভও ইয়োর্স। ইয়োর্সে এই যে তোমাদের বা তোমার একই অর্থ, ব্যবহার আলাদা। তাহলে আমরা দেখলাম পজিটিভ কেসের 2টি করে রূপ আছে। একটি হলো সিঙ্গেল পজিটিভ, সিঙ্গেল পজিটিভ যেটি তাদেরকে সেটিকে বলে পজিটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থাৎ আমরা যদি অ্যাডজেক্টিভ বানান লিখি ADJECTIVE, ঠিক আছে। আরেকটিকে বলা হচ্ছে পজিটিভেরই আরেকটি প্রকার হলো রূপ হলো ডাবল।
ডাবল পজেসিভটাকে বলা হয় পজেসিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ নয়। ব্যবহারের উপরে নির্ভর করে আমরা এই প্রকারভেদগুলো করি বা বলি। এখন তাহলে আমরা কি বুঝলাম? সারসংক্ষেপ হলো, বাক্যে নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য যত পদ আছে বা পার্ট অফ স্পিচ আছে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে বলা হয় কারক বা কেস। আমি একটি কথা এখানে শেখানোর উদ্দেশ্যে স্টুডেন্টদের বলি, কেস অর্থ আপনি সিম্পলি রূপ ধরুন, অর্থাৎ নাউন বা প্রোনাউনের বিভিন্ন রূপ। কোথায়? বাক্যে। বাক্যে যখন নাউন বা প্রোনাউন বসে কোন রূপে আছে এটিকে নির্দেশ করার জন্য আমাদের কেসের প্রয়োজন হয় বা আমরা কেস শিখি। তাহলে পার্সন হয়ে গেল, কেস হয়ে গেল। এখন আমি বাস্তবিক পক্ষে একটু উদাহরণের মাধ্যমে দেখাতে চাই। আচ্ছা, দুটি কেস আছে খুব গুরুত্বপূর্ণ, অনেকের কাছে এটি কঠিন বা অনেকে মনে রাখতে পারে না। সেটি হলো, আমি একটু দেখিয়ে দিতে চাচ্ছি। প্রোনাউন ইট, খেয়াল করুন, ইট মানে কি? ইহা। ইটের অবজেক্টিভ কেস কি হবে? ইটের যখন সাবজেক্ট হবে, সাবজেক্টিভ কেস কখন বসে? যখন বাক্যে সাবজেক্ট হয় তখন সাবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস কখন হয়? যখন বাক্যে অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন বসবে তখন আমরা অবজেক্টিভ কেস ব্যবহার করব। তাহলে ইট হলো সাবজেক্টিভ কেস, তাহলে ইটের অবজেক্টিভ কেস কি? ইটের অবজেক্টিভ কেসও ইহা। তখন অর্থ কি হবে? ইহা, ইহাও হতে পারে, আবার ইহাকে হতে পারে, তাই না? আচ্ছা, ইটের পসেসিভ কেস কি? ইটস। আমরা এই একটি কেসই ব্যবহার করি, ইটস অর্থ ইহার। ভালো করে খেয়াল করুন, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস নাই। ইটের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তাহলে এটি হয়ে যায় ইট ইজ। ঠিক আছে, এই যে এটা সাবজেক্টিভ কেস। ইটের সাথে যখন অ্যাপোস্ট্রফি কমা এস হবে তখন এটি সমান কিন্তু ইহার নয়, ইট ইজ, ইহা হয়। আর যখন কমা থাকবে না উপরে, ঊর্ধ্ব কমা, অ্যাপোস্ট্রফি কমা, তখন এটি কিন্তু পজেসিভ কেস, ইহার। ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা, এবার যদি একটি নাউন বলা হয় তাহলে তার কেস কিভাবে হবে? আপনারা কি এটি জানেন? হ্যাঁ, অনেকে জানেন। দেখুন, মনে করুন আমি বলছি জন। জন, এটি কি? সাবজেক্টিভ কেস। তাহলে জনের অবজেক্টিভ কেস কি হবে? নাউনের ক্ষেত্রে যে নাউনই হোক তার অবজেক্টিভ কেসও নাউন হবে, মানে ওই কেসটি হবে, ওই শব্দটি হবে জন, এটি এটা অবজেক্টিভ কেস। আচ্ছা, জনের পসেসিভ কেস কি হবে? নাউনের পসেসিভ কেস জনস, এগুলো সিঙ্গেল পসেসিভ হিসেবে ব্যবহৃত হবে। এই জনসের অর্থ হলো জনের। জনসের অর্থ কি? জনের। জন অর্থ জন, জনকে, আর এইটি হলো জন। ঠিক আছে, একটু খেয়াল করলে পাওয়া যাবে। আমরা যে কোনো নাম যখন ব্যবহার করব সেটি সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কেস একই। পজিটিভ কেসের জন্য নামের সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস দিব। অবশ্যই আপনারা পজিটিভ কেস গঠনের কিছু নিয়ম আছে, সেই নিয়মটি দেখলে আপনারা এই বুঝে যাবেন। অ্যাপোস্ট্রফি এস দ্বারা আমরা পজিটিভ কেস গঠন করি সাধারণত, সবসময় কি করি না। আরেকটি নিয়ম আছে পজিটিভ কেস গঠন করার, সেটি হলো অফ প্লাস নাউন। হ্যাঁ, অফ প্লাস নাউন দিলেও পসেসিভ কেস হয়, সব সময় নয়, সব জিনিসের জন্য নয়। এটি ইনঅ্যানিমেট বস্তুর ক্ষেত্রে আমরা অফ প্লাস নাউন ইউজ করি। এরপরে আসলে অনেক গ্রামারের অনেক বিষয় আছে, যেমন হুইচের পসেসিভ কেস হলো অফ হুইচ। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি দেশের কথা বলি, দেশের সাথে অবশ্য অ্যাপোস্ট্রফি এস বসে, আবার অফ দিয়েও আমরা পসেসিভ কেস বোঝাতে পারি। তো দেখেন, সাবজেক্টিভ কেসটা কি? সাবজেক্টিভ কেস হলো সাবজেক্ট রূপে ব্যবহৃত হবে, অর্থাৎ কর্তা। আর অবজেক্টিভ কেস অবজেক্ট রূপে ব্যবহৃত হবে, অর্থাৎ অবজেক্ট। পজিটিভ কেস কারো অধিকারে কোনো কিছু আছে এটি মিন করার জন্য ব্যবহৃত হবে। আমরা উদাহরণের সাহায্যে দেখব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যে কোনো কিছু ইংরেজিতে শিখি না কেন, আমি বারবার একটি কথা বলি, কারণ হলো এই কথার মাধ্যমে আপনার কাছে যাতে মুখস্থ হয়ে যায়, হ্যাঁ, বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। আসুন আমরা একটু দেখি। জন ইজ আ গুড বয়। এখানে খেয়াল করলে দেখা যাবে জন, এটি সাবজেক্টিভ কেস। আই নো জন,
জন, এটি অবজেক্টিভ কেস, এটি সাবজেক্টিভ কেস। অর্থাৎ যখন কোন কেস কখন বসাতে হবে, যখন কোনো নাউন সাবজেক্ট হবে তখন সাবজেক্টিভ কেস, যখন কোনো নাউন অবজেক্ট হবে তখন অবজেক্টিভ কেস। আমরা জানি নাউনের সাবজেক্ট এবং অবজেক্টিভ কেস একই হয়, ঠিক আছে। কিন্তু আয়ের ক্ষেত্রে দেখুন, আয় এখানে সাবজেক্ট, এই আর এটি ভার্ব। এই আই সাবজেক্ট বলেই কিন্তু এখানে আয় বসেছে। যেমন আই নো, এবার হি নাকি হিম হবে, এই যে এইটি হবে হিম। কেন? নো ভার্ব। আমরা জানি ভার্বের পরে অবজেক্ট বসে, অবজেক্ট যখন বসে তখন এটি অবজেক্টিভ কেস হবে, ঠিক আছে কি না? ঠিক আছে তো? আচ্ছা, যখন অবজেক্ট হবে অবজেক্টিভ কেস। এখন দেখুন আমরা কি বোঝাতে চাচ্ছিলাম, হি নয়, অবজেক্টিভ কেস বসাতে হবে। কেন? আমরা জানি হি এর অবজেক্টিভ কেস হিম, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এটি গেল। এরপরে আমরা কেসের যে বিষয় দেখব আরো, সেটি হলো পসেসিভ কেস। দিস ইজ, এটি হয় জনের বই। তাহলে কি বলবো? জনস, এই যে নাউন, প্রপার নাউন, এর সাথে এস বসে আরেকটি নাউন বসেছে, এটি হয়ে যাবে পসেসিভ কেস। এটি কি? পজেসিভ, ডাবল এস আই ভি, পজেসিভ কেস। এটি নাউনের কোন কেস? পজেসিভ কেস। অথবা আমি যদি বলতাম হিজ বুক, তবুও হতো হিজ বুক, এটি পজেসিভ কেস, এটি নাউন, এটি নাউন। আর যেহেতু এইখানে ডাবল না সিঙ্গেল, এটি সিঙ্গেল, হতে পজেসিভ অ্যাজেক্টিভিটি। হ্যাঁ, এই যে নাউনের আগে যে শব্দটি থাকে সেটি অ্যাজেক্টিভ হয়, নাউনের পূর্বে যে শব্দটি থাকে সেটি অ্যাজেক্টিভ। তো তাহলে আমরা কি দেখছি? পজেসিভ কেসটি অ্যাজেক্টিভ রূপে ব্যবহৃত হচ্ছে। সবাই কি বুঝতেছেন? আচ্ছা, এরপরে আমি একটি উদাহরণ দিচ্ছি, সবাই ভালো করে খেয়াল করুন। আমার একটি বই আছে। আচ্ছা, এটি আমি ট্রান্সলেশন করব। তো ট্রান্সলেশন করার জন্য আমার প্রথমে কি লাগবে? সাবজেক্ট। এখানে বই আছে একটি আমার, এখানে দেখা যাচ্ছে আর কোনো কি সাবজেক্ট আছে? না, আমার একটি বই আছে, আছে হলো ভার্ব, এখানে কি আছে? ভার্ব। তাহলে সাবজেক্টকে এখানে দেখা যাচ্ছে পার্সোনাল প্রোনাউন আছে আই, অর্থাৎ আমার। তাহলে আমরা বসাই দিই মাই, আছে থাকার ইংরেজি হ্যাভ, একটি বই হলো অবজেক্ট, এটা হলো আছে একটা ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, ট্রানজিটিভ ভার্বের হলো আছে যার অবজেক্ট থাকে। তাহলে মাই হ্যাভ আ বুক, তাকান, মাই হ্যাভ এ বুক, তাহলে হয়ে গেল আমার আছে একটি বই। আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসে, এরপরে অবজেক্ট। আচ্ছা, এটা কি আসলে হয়েছে? কি মনে হচ্ছে আপনাদের? হয়নি। হয়নি কেন? এইখানে খেয়াল করুন, এই পজিশনটা কার? এই পজিশনটা কিন্তু সাবজেক্টের, ভার্বের আগে বসেছে। আমরা জানি ভার্বের আগে সাধারণত সাবজেক্ট বসে, কিন্তু মাই তো পজিটিভ কেস, মাই যেহেতু পজিটিভ কেস সেহেতু কি সাবজেক্টের জায়গা বসতে পারে নিজে? না, যদি এটার সাথে কোনো নাউন থাকতো তাহলে বসতে পারতো, কিন্তু এই অর্থে তো হবেই না। তাহলে কি হবে? যদিও মাই অর্থ কি? আমার, কিন্তু এখানে এই কেচের কারণে এটি হয়ে যাবে আই, যেহেতু সাবজেক্ট আর কেউ নাই। আই হ্যাভ আ বুক, এটি কিন্তু ভুল, এটি কারেক্ট। এই সাবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেস, এই কারণে আই অর্থ এখানে আমার। আপনারা কি বুঝতে পেরেছেন? অনেকের কাছে এটি কিন্তু কঠিন লাগে, যে বিষয়টা কি অনেকে নাও বুঝতে পারে, আবার অনেকে বুঝতে পারে। তাহলে আমার অর্থ আই মানে আমি, কিন্তু এখানে আই অর্থ আমার হয়ে গেছে কেন? কেসের কারণে। এখানে যা যে শব্দই থাক এখানে হবে আই,
কেসের কারণে। কেন? বাক্যের এই পজিশনটি সাবজেক্টের ভার্ব অবজেক্ট, অতএব এইখানে বাংলা যাই থাক আমরা সাবজেক্টিভ কেস বসাবো। আশা করি কিছুটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। যারা শুনছেন বা দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা করি কেস আপনারা কিছুটা বুঝতে পেরেছেন বা পারবেন। আচ্ছা, ইউ এর ক্ষেত্রে আসুন। আই নো ইউ, এইটি কোন কেস? সাবজেক্টিভ অর অবজেক্টিভ? আপনারা বলতে পারবেন? আশা করি বলতে পারবেন। এটি অবজেক্টিভ কেস, যদিও ইউ, কারণ আমরা জানি এটি দেখেন ভার, এটি সাবজেক্ট। তাহলে আই নো ইউ। আচ্ছা, ইউ নো মি, মি এটি অবজেক্টিভ কেস, এটি সাবজেক্টিভ কেস, এটি ভার্ব। কি ভার্ব? ট্যানজেটিভ ভার্ব, যার পরে অবজেক্ট থাকে সেটি ট্যানজেটিভ ভার্ব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখুন ইউ এখানে সাবজেক্ট, এখানে অবজেক্ট, তাহলে এটি হয়ে গেল সাবজেক্টিভ কেস, এটি হয়ে গেল অবজেক্টিভ কেস। আর এই ইউ অবজেক্টিভ কেস, কারণ ভার্বের পরে বসেছে অবজেক্ট রূপে। আই নো ইউ মানে আমি তোমাকে চিনি বা আমি তোমাদেরকে চিনি। ইউ নো মি, তোমরা আমাকে চেনো, অথবা আপনারা আমাকে চেনেন। আচ্ছা, ইউ মানে তুমি বা তোমরা, আবার আপনারা একই অর্থ। হ্যাঁ, আপনারা, তোমরা বা তুমি, এই তিনটি ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা ইউ বসাবো। ইউ নো মি, আপনারা আমাকে চেনেন, এবং তুমি আমাকে চিনো বা তোমরা আমাকে চিনো। ইউ এর এইটি বৈশিষ্ট্য। ইউ হলো সেকেন্ড পারসন। আমি মুছে দিয়েছি, সেখানে কিন্তু লেখা ছিল সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। ঠিক আছে? তাহলে এটি আশা করি বুঝতে পারছেন, এভাবেই মূলত ব্যবহৃত হয়। হ্যাঁ, আচ্ছা, সিঙ্গেল পজিটিভ অ্যান্ড ডাবল পজিটিভের ব্যবহারটা দেখিয়ে দিচ্ছি, একটু তাকান সবাই। দিস ইজ ইউর বুক। ঠিক আছে? এর মানে কি? এটি হয় তোমার বই, তোমার বই। ওকে, তোমার, তোমাদের বা আপনাদের বই। ওকে, হ্যাঁ, এই রকম যখন বসাবো এটি পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো অ্যাডজেক্টিভ কেন? এই যে নাউনের আগে বসেছে, নাউনকে মডিফাই করছে। সরি, এটি এইভাবে হবে, এইভাবে, এই ইউরটা বুককে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? অধিকারে থাকা, যে তোমার বই, অর্থাৎ বইটি তোমার, তোমার অধিকারে আছে। এখন এটি হলো সিঙ্গেল পজিটিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডাবল পজিটিভ কিভাবে হয় সেটি দেখিয়ে দিচ্ছি, যারা জানেন না ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আমি যদি দিসটাকে লিখি, দিসও রাখা যায়, দা বুকও লেখা যায়। দিস বুক, এই বইটি বা এই বই, ইজ, দিস বুক ইজ ইয়োর। মূলত শব্দটা ছিল কি? এই যে ইয়োর্স, ফুল স্টপ, হবে কি? দিস বুক ইজ ইয়োর্স, এটিকে বলা হবে পজেসিভ প্রোনাউন। দেখুন, একটু ক্লিয়ার করে দিচ্ছি, এটি প্রোনাউন কেন? এই যে বুককে এসটি এসে এই ইয়োর্সটা টোটালি দিস বুককে নির্দেশ করতেছে, অর্থাৎ ইয়োরও আছে আবার নাউনও আছে। তাহলে ইয়োর সমান কি হবে? ইয়োর বুক। খেয়াল করুন, ইয়োর্স সমান ইয়োর বুক, ইয়োর্স সমান ইয়োর বুক। তাহলে পজেসিভ আছে, আবার নাউন আছে বুক। এই নাউনের পরিবর্তে ধরে নেন এসটা বসেছে, ইয়োর্স দ্বারা ইয়োর বুক, আর এই ইয়োর্স দ্বারা দিস বুককে নির্দেশ করছে। যেটি নাউনকে নির্দেশ করে সেটি প্রোনাউন নির্দেশ করে বা নাউনের পরিবর্তে বসে। আর ইয়োর্সটা ডাবল পজেসিভ, তাহলে এটি ডাবল পজেসিভ বা পজেসিভ প্রোনাউন, যেহেতু নাউনের পরিবর্তে বসতেছে। ঠিক সেরকম খেয়াল করতে হবে, বইটি, আমি দা ব্যবহার করলাম, দ্য ব্যাগ, হয়তো কোনো কারো ব্যাগ, দ্য ব্যাগ ইজ, আমি মনে করলাম একটা মেয়ের ব্যাগ বা মহিলার ব্যাগ, দ্য ব্যাগ ইজ হার্স। এর অর্থ কি দাঁড়াবে? ব্যাগটি হয়
তার। এই হয় না দিলেও হয়। আর ব্যাগের ইংরেজি আমরা জানি থলে, কিন্তু এটি শুনতে খারাপ শোনায়, কেমন লাগে জানো, এই জন্য আমরা বলি ব্যাগ। ঠিক আছে, ব্যাগও বলা যায়, এটা সমস্যা না। এটি হলো ডাবল পজেসিভ বা পজেসিভ প্রোনাউন। ঠিক আছে, এটি পজেসিভ প্রোনাউন বা ডাবল পজেসিভ। আর এটি দ্য ব্যাগ ইজ হার্স, ব্যাগটি তার, সে একজন মেয়ে বা মহিলা। আচ্ছা, এখানে কি হিজ বসতে পারতো? হ্যাঁ, এখানে যদি কেউ মনে করে পুরুষ বুঝাবে তাহলে হিজ, দ্য ব্যাগ ইজ হিজ। যদি এই বাক্যটা আপনি সচরাচর পাবেন না, ঠিক আছে, এটা হয়, দ্য ব্যাগ ইজ হিজ, এরকম হয়, একটু ব্যবহার ওইভাবে আমরা দেখি না, তারপরেও হবে। থলিটি বা ব্যাগটি তার, থলিটি বা ব্যাগটি তার, থলিটি বা ব্যাগটি হয় তার, একই ট্রান্সলেশন। তাহলে বোঝা যাচ্ছে ডাবল পজেসিভ কিভাবে ব্যবহৃত হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কেসের প্রধান তিনটি প্রকার হলো সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ। সাবজেক্টিভ কেস যখন, যেমন তোমাদের একটি গাড়ি আছে, তাহলে এটার ইংরেজি কি হবে বলেন? এই যে তোমাদের হওয়ার কথা ছিল ইয়োর, কিন্তু এই যেহেতু এই পজিশনটি সাবজেক্টের, এই জন্য হবে ইউ। আসের ইংরেজি হ্যাভ, আ কার। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এবার যদি বলি তার একটি বই আছে, এটির ইংরেজি কি হবে? তার, এখানে হিজ বা হার যে যেই দিক তাই হবে। তাহলে হি, এইখানে কিন্তু হ্যাভ হবে না, এখানে কি হবে? হ্যাজ। এটি অবশ্য টেন্সের আলোচনা। ঠিক আছে, হ্যাভ মূল ভার, হ্যাভের সাথে যখন হ্যাজ হয়, এস হয়, তখন হ্যাজ হয়ে যায়। তাহলে হি হ্যাজ আ বুক, হি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। এখানে তার ইংরেজি হি কেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, এই কেসের কারণে। কিসের কারণে? কেসের কারণে, অর্থাৎ রূপ বা কারকের কারণে। নাউনের সাথে ভার্বের কি সম্পর্ক, প্রোনাউনের সাথে ভার্বের কি সম্পর্ক, নাউনের সাথে নাউনের কি সম্পর্ক, বা প্রোনাউনের সাথে নাউনের কি সম্পর্ক, বা প্রিপোজিশনের সাথে কি সম্পর্ক, এই সমস্ত সম্পর্ক নাউন বা প্রোনাউন বাক্যে কোন রূপে ব্যবহৃত হবে, কোথায়, সাবজেক্টের জায়গা কোথায়, অবজেক্টের জায়গা কোথায়, বা যেখানেই বসুক সেই জায়গা, নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য পদের কি সম্পর্ক, সেই সম্পর্কটার নামই হলো কেস বা কারক। আশা করি কেস বা কারক বুঝতে পেরেছেন। আর কেস বা কারকের যে লিস্ট দিয়েছি প্রোনাউনের, এটি সুন্দর করে পড়বেন, মুখস্থ রাখবেন। আর কখন কোনটা বসে আমি সেটিও দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বাকিগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে আরেকটি কেস সম্পর্কে একটু বলে যাই, সেটি আলাদাভাবেও বলা যায়, তবে সেটি নমিনেটিভ কেসেরই একটা প্রকার। যেমন আমি যদি বলি জন, এই যে কমের আগেও দেখিয়েছি, জন কাম হিয়ার। ঠিক আছে, জন এখানে এসো। এইটি মূলত ভকেটিভ কেস, ভকেটিভ কেস, ভকেটিভ কেস, অর্থাৎ সম্বন্ধ সূচক। সম্বন্ধ, আমরা সম্বোধন বা সম্বন্ধ করি, সম্বন্ধ সূচক বলা যেতে পারে, বা সম্বোধন বলি। ঠিক আছে, সম্বোধন অর্থাৎ কাউকে ডাকা, ডাকার ক্ষেত্রে আমরা বলতেছি ডাকা। হ্যাঁ, আচ্ছা, সবসময় নাউন হবে এই ভকেটিভ কেস, নাউন। আমরা তো জানি যে কেসের সম্পর্ক নাউন বা প্রোনাউনের সাথে। নাউন বা প্রোনাউনের কী রূপ, বাক্যে কোথায় বসবে, কোথায় কোন রূপে বসবে, সেটি নির্দেশ করার জন্যই মূলত কেসের পড়াশোনা। আচ্ছা, তো এই ভকেটিভ কেস তাহলে নাউন বসবে। এখন এটি প্রপার নাউন, জন কি প্রপার নাউন। সব সময় কি প্রপার নাউন হবে? না, কমন নাউনও হতে পারে। আমরা কাউকে যখন সম্বোধন করি, অর্থাৎ সম্বোধন করি, শব্দটা কি সম্বোধন, সম্বোধন করি, সেটি হলো বানানটা আপনারা দেখে নেবেন বাংলার যখন পড়বেন। সম্বোধনটা কীরকম সম্বোধন করি দেখেন, আমরা বলতে পারি, আচ্ছা, সব সময় কি ভকেটিভ কেস সামনে বসবে বাক্যের? না, পিছনেও বসতে পারে। যেমন আমি কাম হিয়ার, তখন কিন্তু বাক্যের শুরুতে যেহেতু যে ওয়ার্ড বসে সেটি বড় হতে হবে। কাম হিয়ার, কমা দিলাম, হ্যাঁ, মাই ফ্রেন্ড, আমি এভাবেও কিন্তু বলতে পারি।
অতএব ভকেটিভ কেস বাক্যের শুরুতে বা শেষে বসতে পারে, এইটি হবে ভকেটিভ কেস। হ্যাঁ, এই যে সম্বোধন করছি, এখানে আসো বন্ধুরা, ঠিক আছে, আর শুরুতে তো বসতেই পারে। তা আশা করি আপনারা ভকেটিভ কেস সম্পর্কেও বুঝছেন। এই 4 প্রকার কেসের ব্যবহার বেশি, এছাড়াও নমিনেটিভ অ্যাবসোলুট মানে নমিনেটিভ অ্যাবসোলুট সহ আরও বেশ কিছু প্রকারভেদ বা কারকের যে ইংরেজিতে রূপ রয়েছে, ব্যবহার রয়েছে, এগুলো অ্যাডভান্স লেভেলের জন্য। কিন্তু যারা বেসিক লেভেল অর্থাৎ ইংরেজি শিখছেন বা চাকরির পরীক্ষা দিচ্ছেন, আপনারা অবশ্যই এতটুকু জানতেই হবে। এরপরে আস্তে আস্তে আরও পাবেন বা পড়বেন, ইংরেজিতে আরও অ্যাডভান্স লেভেলের পড়াশোনা আপনারা জানতে পারবেন। আশা করি কারক সম্পর্কে বুঝতে পেরেছেন। কারেকশান বা বিভিন্ন পরীক্ষায় এর ব্যবহার আসতে পারে। এছাড়া সঠিকভাবে ইংরেজি লেখা পড়া বলার জন্য কেস না জানলে হবে না। কেস না জানলে কেস খেয়ে যাবেন, অর্থাৎ ভালো করা যাবে না, এবং এটা আপনার ইংরেজির দক্ষতাকে কমিয়ে দেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেস সম্পর্কে। সবাই ভালোভাবে পড়ুন, যে কোনো গ্রামার বই ফলো করবেন, পিসি দাস বইটি ভালো। এছাড়া আরও বিসিএস প্রিলির জন্য যেসব বই আছে বা অ্যাডমিশন যে লেভেলে আছেন সেই লেভেলের বই ফলো করবেন, ওখানে আছে, মুখস্থ রাখবেন, স্পেলিংগুলো পড়বেন। সাবজেক্টিভ কেসের কিন্তু আরেকটা নাম হলো নমিনেটিভ কেস, ভালো করে পড়বেন। আশা করি কেসের সমস্যা সমাধান হয়ে যাবে। আর কেসের অ্যাডভান্স লেভেলের যে রূপগুলো আছে এগুলো আমি পরবর্তী কোনো ক্লাসে আরেকটি ক্লাস কেসের উপর আরেকটি ক্লাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি কথা বলতে চাচ্ছি, একটু খেয়াল করুন। প্রিপোজিশন প্লাস নাউন বা প্রোনাউন, এখানে কোন কেস হবে? এইখানে হবে অবজেক্টিভ কেস। আসলে অবজেক্টের অনেক প্রকার আছে, সেখানে পাওয়া যাবে, তবে এখন একটু বলে দিলাম। প্রিপোজিশনের পরে যে কেস বসে সেটি হয় নাউন বা প্রোনাউনের অবজেক্টিভ কেস। ঠিক আছে, এগুলি প্রধান কেসের যে প্রধান ব্যবহার। আশা করা যায় পারবেন। আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।